কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। এখনো পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি যে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আবারও রাজ্য এবং কমিশনের মধ্যে জোট রয়েছে। যে ৮৫০৫ নামের তালিকা দেওয়া হয়েছিল, সেই তালিকার সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। অন্যদিকে আজকে শুনানির শেষ তারিখ ছিল, সেই তারিখে কত বাদ যেতে চলেছে ভোটারদের নাম আমরা জানি। ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা, তার আগে আজকে কমিশন সর্বশেষ যে শুনানির তারিখ ছিল সেই বিষয়ে কি কি আপডেট দিল, প্রথমেই আজকে বাংলা বলছি শুরুতেই সেই বিষয়ে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? ঠিক কি সংখ্যার কথা জানানো হলো, যে ঠিক কত নাম এখনো পর্যন্ত বাদ যেতে চলেছে, কত নাম, কত সংখ্যক অবৈধ রয়েছে, শুনানিতে কত সংখ্যক আসেনি, কি জানতে পারছো? দেখো, আজকে শুনানির শেষ দিন এবং যে তথ্য কমিশনের সূত্রে জানা যাচ্ছে সেটা হলো ১,৫২,০০,০০০ এদের শুনানিতে ডাকা হয়েছিল এই ভোটারদের। তার মধ্যে যে পরিসংখ্যান উঠে আসছে যে এর আগে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময়ে যখন এসআইআর এর শুনানি প্রক্রিয়া হয়, সেই শুনানি প্রক্রিয়া চলাকালীন দেখা যাচ্ছে যে হ্যাঁ সত্য। সেই শুনানি প্রক্রিয়া চলাকালীন ৪,৯৮,৯৮ যে নাম রয়েছে সেই নাম কিন্তু তারা অনুপস্থিত ছিলেন, এমনটাই কিন্তু কমিশনের তরফে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ৪,৯৮,৯৮ তারা শুনানির তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা শুনানিতে উপস্থিত হননি, সেই কারণে তাদের অনুপস্থিত হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে ১,৬৩,০০০ ভোটার তাদেরকে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে এর আগে, অর্থাৎ তাদের তথ্যগত যে সমস্ত অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতির নিরিখে তাদের এই ১,৬৩,০০০ ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম অনুপস্থিত ভোটার ৪,৯৮,০০০, তার সঙ্গে ১,৬৩,০০০, অর্থাৎ মোট প্রায় ৬,৬১,০০০ নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর জানা যাচ্ছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই ইতিমধ্যেই যে শুনানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার আপলোডিং বা ভেরিফিকেশনের যে প্রসেস, অর্থাৎ তথ্য যাচাইয়ের প্রক্রিয়া, সেটা কিন্তু চলছে। ফলে সেই জায়গা থেকে আরও একটি তথ্য উঠে এসেছে যে এই ১,৫২,০০,০০০ যে ভোটার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল এবং আনম্যাপড ভোটার ছিল, যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, এই গোটা শুনানি প্রক্রিয়াতে তার মধ্যে এখনো পর্যন্ত ৫০ লক্ষ ভোটারের ডিসপোজাল বাকি রয়েছে, অর্থাৎ তাদের নিষ্পত্তি এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। ফলে এই যে ৬,৬১,০০০ সংখ্যাটা ভোটার যাদের নাম বাদ যেতে চলেছে, এই সংখ্যাটা কিন্তু আরো কিছুটা বাড়তে পারে, এমনটাই কমিশন সূত্রে খবর। ফলে ইতিমধ্যেই যে সমস্ত মাইক্রো অবজারভাররা রয়েছেন বা যেসব ইয়ারোরা যে আপলোড করছেন যে তথ্য, সেটা কিন্তু এরপরেও সুপার চেকিং হবে বা এরপরেও তথ্য কিন্তু আরো সঠিকভাবে যাচাই করার জন্য ইতিমধ্যেই ইআরও এবং এইআরওদের বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানিয়েছেন ইআরও এবং এইআরওরা তারা নির্ভয়ে আবেগবর্জিতভাবে কাজ করুন, অর্থাৎ যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে সেটা যাতে নির্ভুল হয় সেই বিষয়টি সম্পর্কে একটা বিষয় জানতে চাইবো, যে এই যে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তারা প্রাথমিক মানে নির্বাচন কমিশনের এই শাখা, তারা প্রাথমিকভাবে বলেছিল যে ৪০ জন বিদেশিকে পাওয়া গেছে, বিদেশি পাসপোর্ট সহ। তো সেক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে, যখন আজকে শুনানির লাস্ট ডেট ছিল, এখানে আজকে মোট কতজন বিদেশিকে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে পাওয়া গেছে, বিদেশিদের পাসপোর্ট সহ বা অন্য কোনো নথি সহ, সুনির্দিষ্টভাবে যে এত সংখ্যক বিদেশি, এমন কোনো সংখ্যা কি ঘোষণা করেছে কমিশন? দেখো, এখনো নির্দিষ্টভাবে সেই সংখ্যা জানা যায়নি, কিন্তু এফআরওর থেকে, ফরেন রেজিস্ট্রেশন অফিস থেকে প্রতিদিনই বিভিন্ন তথ্য উঠে আসছে এবং সেটা সরাসরি নির্বাচন কমিশন অর্থাৎ সিইও দপ্তরে পাঠানো হচ্ছে। এবং এর আগেও জাতীয় নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে ভিনদেশি কোনো নাগরিক তারা যাতে কোনোভাবেই এই চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম না থাকে সেই বিষয়ে নজর দিতে হবে। তবে বিভিন্ন সময়ে এফআরও থেকে যে সমস্ত তথ্য এসেছে ভোটারদের সংক্রান্ত, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের হয়তো
হয়তো বাংলাদেশের পাসপোর্ট রয়েছে কিন্তু এ রাজ্যেরও তাদের ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের আধার কার্ড রয়েছে, সেক্ষেত্রে এই নামগুলো যাতে ভোটার তালিকায় কোনোভাবেই অন্তর্ভুক্ত না হয় সেই বিষয়টি সম্পর্কে কিন্তু সজাগ থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট ইআরওদেরকে। এবং সেই তথ্য এফআরও থেকে যে সমস্ত তথ্য এসেছে সেই তথ্য কিন্তু সংশ্লিষ্ট জেলার যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের কাছেও পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সত্যসুন্দর, ৮৫০৫ জনের যে গ্রুপ বি অফিসারের তালিকা নির্বাচন কমিশনের থেকে নবান্নে পাঠানো হয়েছিল, নবান্ন কি তারপর কিছু জানিয়েছে যে এই ৮৫০৫ জনের তালিকায় যেটা চেয়েছিল যে গ্রুপ বি বা কে কোন গ্রেডে রয়েছেন, কোন অফিসার কোথায় কাজ করেন, কি তার গ্রেড, এই বিষয়ে কি নবান্ন এখনো পর্যন্ত জানিয়েছে কিছু কমিশনকে, সেটা জানা যাচ্ছে? দেখো, এই ৮৫০৫ জনের যে সংখ্যা সেই সংখ্যা সুপ্রিম কোর্টের শুনানিতেও জানিয়েছিল রাজ্য সরকার এবং সেই নিরিখে এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর যে ৬০০০ কর্মী তারা বিভিন্ন জেলা সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে এখনো পর্যন্ত যখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তত ৬৪,৬১,০০০ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো। আমরা যাব বাংলা বলছেতে আলোচনায়, কিন্তু তার আগে খবর, ভোটের মুখে ফের রাজ্য পুলিশে রদবদল হলো। ৬ জন আইপিএস অফিসারকে ফের বদলি করা হয়েছে রাজ্য পুলিশে। এই বদলি করা হয়েছে ৬ জন আইপিএস অফিসারকে। নির্বাচন কমিশনের বিধি মেনেই সরানো হয়েছে এই সমস্ত আইপিএসদের। কিছুদিন আগে রাজ্য পুলিশের একাধিক আইপিএসকে বদল করা হয়, ফের বদল করা হলো। এডিজি সিআইডি হচ্ছেন এলএন মিনা, এমনটা জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে এর আগেও একবার আইপিএসদের রদবদল হয়েছিল। ফের আইপিএসদের রদবদলের সিদ্ধান্ত প্রশাসনের, এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্ত ৬ জন আইপিএসকে বদল করা হয়েছে। কি কারণে এই বদল এখনো পর্যন্ত রুটিন বদলি বলা হয় সব ক্ষেত্রে। ভোটের মুখে ফের রাজ্য পুলিশে রদবদল। ভোটের মুখে ফের রাজ্য পুলিশের রদবদল। ৬ জন আইপিএসকে তাদের পদ থেকে সরিয়ে নতুন জায়গায় নিয়ে আসা হলো। নির্বাচনের এখনো পর্যন্ত নোটিফিকেশন করেনি নির্বাচন কমিশন, তার আগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এই আইপিএসদের পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানবো কাদের কোন পদে বদলি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানতে পারা যাচ্ছে? দেখো, আজকে খুব গুরুত্বপূর্ণ 6খানা পোস্টে কিন্তু ট্রান্সফার করা হয়েছে এবং সবকটাই পুলিশের বলা যেতে পারে শীর্ষ পদ, যার ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হলো লক্ষ্মীনারায়ণ মিনা, অর্থাৎ এলএম মিনা। এলএন মিনাকে কিন্তু এডিজি আইজি কারেকশনাল ছিলেন, তাকে কিন্তু এডিজি সিআইডি ওয়েস্ট বেঙ্গল করা হয়েছে। অর্থাৎ
খুবই গুরুত্বপূর্ণ পদ। এডিজি সিআইডি ওয়েস্ট বেঙ্গল ভোটের আগে কিন্তু এই পদটা খুবই গুরুত্বপূর্ণ থাকে, সুতরাং এডিজি আইজিপি সিআইডি ওয়েস্ট বেঙ্গল করা হলো লক্ষ্মীনারায়ণ মিনাকে, এবং পাশাপাশি রাজীব মিশ্রাকে, যিনি এডিজি আইজিপি ছিলেন মডার্নাইজেশনে, তাকে কিন্তু সাউথ বেঙ্গল করা হয়েছে এডিজি। পাশাপাশি বেশ কয়েকটা এসপি র্যাঙ্কেও পরিবর্তন করা হয়েছে, যেরকম অমরনাথ ছিলেন, যিনি এসপি কৃষ্ণনগর ছিলেন, তাকে কিন্তু সরিয়ে এসপি জলপাইগুড়ি করা হয়েছে। ঠিক পাশাপাশি রঘুবংশী, যিনি এসপি জলপাইগুড়ি ছিলেন, তাকে কিন্তু করা হয়েছে এসপি কৃষ্ণনগর পুলিশ ডিভিশনের। অর্থাৎ এসপি পদমর্যাদায় দুটো ট্রান্সফার করা হয়েছে। এবং ডিআইজির ক্ষেত্রেও কিন্তু ওয়াকার রাজা, যিনি ছিলেন কিন্তু ডিআইজি নদিয়া রেঞ্জে, নদিয়া রানাঘাটে, তাকে কিন্তু ডিআইজি মুর্শিদাবাদ করা হয়েছে। ঠিক তার পাশাপাশি মুকেশ, যাকে কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম তাকে ট্রান্সফার করে বিধাননগরের পুলিশ কমিশনার থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানেই কিন্তু আইজিপি মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর রেঞ্জে তাকে করা হয়েছিল আইজি। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং তাকে কিন্তু আইবি ওয়েস্ট বেঙ্গল করা হলো। আইবি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বেশ কয়েকটা 6টা গুরুত্বপূর্ণ পদে কিন্তু আজকে এই ট্রান্সফার করা হয়েছে। এবং এই চেঞ্জের কারণ কি মনে করছে প্রশাসনিক মহল? দেখো, বেশ কয়েকটা কারণ হতে পারে। যেরকম কিছুদিন আগে আমরা দেখেছি যে নোটিফিকেশন করা হয়েছিল, এবং যেখানে কিন্তু এসপিদের এবং ডিএমদের, যারা ইলেকশনের সঙ্গে ডাইরেক্ট কন্ডাক্ট থাকবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছিল যে যদি কেউ কোনো জায়গার ভোটের সময় যদি কোনো ভোটে তারা পার্টিসিপেট করে থাকে এবং সেখানে যদি থাকে তারা সেই সময় ভোটে করানোর দায়িত্বে, তাহলে তাদের সরানো হবে। এইটা যেরকম একটা কারণ ছিল। কিন্তু এখানে বেশ কয়েকটা, যেরকম শীর্ষ পর্যায়ের যে চেঞ্জগুলো, সেইগুলো কিন্তু ল অ্যান্ড অর্ডার দেখে এবং পুরো বাকি যা জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখে কিন্তু এই অর্ডার বলেই মনে করা হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। একদিকে আমরা দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি কমিশনের পক্ষ থেকে এখনো ভোটের বিজ্ঞপ্তি জারি না করা হলেও রাজ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল হয়ে গেল। আমরা এই নিয়েই চর্চা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন সুদীপ রাহা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং সিপিএম এর মুখপাত্র আকাশ কর। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই যে বিষয়টি নিয়ে আসবো তা হলো, আমরা এখন যেটা আমাদের সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি যে তথ্য দিলেন, তাতে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় অবৈধ এবং তার পাশাপাশি অনুপস্থিত ভোটার এবং আগের যে 58 লক্ষ ছিল, সব মিলিয়ে প্রায় 64,61,000 নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ প্রায় 9% নাম বাদ যেতে চলেছে। আমি এই জায়গা থেকেই আমি আসবো প্রথমে রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পালের কাছে। যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 5% নাম যদি বদলে যায়, মানে বাদ পড়ে, তাহলেই নাকি রাজ্য রাজনীতিতে একটা বড়সড় বদল আসবে। কারণ ইলেকটোরাল ডেমোগ্রাফিতে রাজ্যের যে ভোটের ক্ষেত্রে যে জনবিন্যাস, সেই বিন্যাস এতটাই বদলে গেছে যে 5% নামও যদি বাদ যায়, তাহলেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের যথেষ্ট সমস্যার মধ্যে পড়বে। কেন বিজেপি এই কথা বলছে? বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি আর শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট পার্থক্য সেরকম খুব একটা হাইফাই নয়, এবং অনেক আসন আছে যেখানে আমরা 10,000 20,000 ভোটের ব্যবধানে সিটটা হেরেছি। সেখান থেকে শুভেন্দুদা হয়তো বলছেন যে এই যে ভোটার যারা মারা গেছেন, যারা ওই একটা দিন জীবিত হয়ে যান, তারপরে আবার ভূত হয়ে বা স্বর্গে চলে যান, এই সব ভোটার যারা লিস্টে রয়েছে, সেই নামগুলো যদি বাদ যায়, কারণ এই নামগুলো ধরেই তৃণমূল কংগ্রেস তার ডেভেলপমেন্ট দেখিয়ে যায়, উন্নয়ন দেখিয়ে যায়, এটা আমরা দেখেছি। এবং এর জন্য একটা টিম রয়েছে, এবং বিভিন্ন নির্বাচনে দেখেছি এরা নিজেদের। তাহলে এবার 9% হয়ে গেল মণিকাঞ্চন, সেটা আপনারা কি মানে আশায় বুক বাঁধছেন? না, আমরা আশাবাদী কিনা সেটা তো পরের বিষয়। পশ্চিমবঙ্গের জনগণ আশাবাদী যে এই যে ফলস নাম কেটেছে, তারা যে এতদিন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিত, তাদের ভোটটা এবার কাজে আসবে। আশাবাদী তো তারা। রাস্তায় যান, ট্রেনে বাসে চড়ুন, দেখুন কি বলছে তারা বলছে এই কাজটা অনেক আগে করা উচিত ছিল। এই কাজটা করলে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে এতদিন ধরে, যে জায়গাটায় নিয়ে গেছে, তাহলে বদলে 9% হয়েছে, এবং এটা যদি থেকে যায় শেষ পর্যন্ত, তাহলে আপনাদের জেতার বিষয়কে আপনারা নিশ্চিত? আমরা নিশ্চিত। আমরা তো বলেইছি যে আমাদের স্লোগানই হয়েছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। শাসক দল কি বলছে? সুদীপ রাহা, এই যে 9% নাম, এখনো তো চূড়ান্ত ভোটার তালিকা বেরোয়নি সুদীপ,
এখনো পর্যন্ত যেটা, এটা আজকের আপডেট আমরা দর্শকদের জানাচ্ছি, এই 9% নাম যদি বাদ যায়, শুভেন্দু অধিকারী বলেছিলেন 5% হলেই নাকি একটা বড় চেঞ্জ আসবে। আপনারা এই 9% নাম যদি শেষ চূড়ান্ত ভোটার তালিকাতেও বাদ যায়, সেটা নিয়ে আপনারা কতটা চিন্তা ভাবনা করছেন, উদ্বিগ্ন, বা আপনাদের মানে মতামতটা কি? দেখুন, আমি আপনাদের প্রতিনিধির মাধ্যমে যেটা দেখলাম যে প্রায় 64,40,000 41,000 এরকম সংখ্যক নাম বাদ যেতে পারে, এবং আপনারা যেটা যে শতাংশের হিসেব দেখাচ্ছেন তাতে 9% মতো নাম বাদ যেতে পারে। তো আমি বিজেপির প্রতিনিধি এবং বিজেপির রাজ্যের বাংলার নেতারা, আপনি যাদের নাম বলছিলেন বিরোধী দলনেতা থেকে শুরু করে আরো যারা আছেন, তারা প্রথম দিন থেকে যেটা বলেছেন যে বাংলায় 10 লক্ষ রোহিঙ্গা রয়েছে, আপনারা যারা বলেছে যে বাংলায় বাংলাদেশি রয়েছে। তা আপনি আপনার প্রতিনিধিকে জিজ্ঞেস করলেন, দেখলাম যে কতজন বিদেশি, মানে পাসপোর্ট সহ বা অন্যান্য যা ডকুমেন্ট সেগুলো সহ কতজন বিদেশিকে চিহ্নিত করা গেছে। আপনার প্রতিনিধি সেইভাবে যে কোনো সদুত্তর দিতে পেরেছেন আমি সেটা শুনতে পারিনি। তার কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যে প্রথম থেকে বলছি যে এই যে 61 লক্ষ নাম বাদ যেতে চলেছে, এই যে হাওয়া গরম করা হলো, বাংলায় রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, 61 জন রোহিঙ্গাকে কি চিহ্নিত করতে পেরেছে নির্বাচন কমিশন? হ্যাঁ, সুদীপকে জানিয়ে রাখি, গতকাল অব্দি এফআরআরও জানিয়েছে 40 সংখ্যাটা 61ও নয়, 40। হ্যাঁ বলুন। আমি তো সেটাই বলছি। তাহলে এই যে 6 মাস ধরে বাংলাকে মেলাইন করা, বাংলাকে অসম্মানিত করা, এবং আজকে আমরা এসআইআর এর হিয়ারিং এ দেখতে পাচ্ছি কাকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাকে ডেকে পাঠানো হচ্ছে, ডাকা হচ্ছে কাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোককে, ডাকা হচ্ছে জয় গোস্বামীকে। সুতরাং আপনারা যদি দেখেন সার্বিকভাবে এই এসআইআর প্রক্রিয়াটা, যে পদ্ধতিতে এসআইআর হয়েছে, আমরা বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেটার পক্ষে, কিন্তু যে পদ্ধতিতে মানুষের হয়রানি হয়েছে, 150-র বেশি মানুষ তাদের প্রাণ চলে গেছে, এর দায় সবার প্রথম নির্বাচন কমিশনকে নিতে হবে। বেশ, আসবো। এখানে বিজেপি হাত তুলেছে। সুদীপ, আমি শুনলাম আপনার প্রাথমিক বক্তব্য, আপনারা দেখতে পাবেন। অবশ্যই অবশ্যই আমি আসবো আপনার কাছে আবারও। আমি বিজেপির কাছে একটা বিষয় আসবো, যেহেতু সুদীপ রাহা এই বিষয়টি উত্থাপন করলেন, বিদেশি ভোটারের সংখ্যা, আমি অবশ্যই আসতাম। আমার প্রশ্ন মণিকাঞ্চনের কাছে, এফআরআরও বলেছে যে এখনো পর্যন্ত 40 জন ভোটার আছে, মানে এতদিনে শুধু 40 জন বিদেশি। তার মানে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন যে বিএসএফ খুব ভালো কাজ করছে, যে বিদেশিরা অবৈধভাবে আমাদের দেশে অনুপ্রবেশ করতে পারছে না, নাকি কমিশন খুব খারাপ কাজ করছে, কমিশন 40 জনের বেশি আছে বলছে বিজেপি, তাও খুঁজে বার করতে পারছে না? কোনটা? কমিশন তো এখনো রিপোর্ট দেয়নি। তো সুতরাং আমার এখানে দুটো বিষয় বলার আছে, যে নেতাজি সুভাষচন্দ্র বোস কথা আমাদের তৃণমূলের প্রতিনিধি বললেন, এই নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতেই তৃণমূলের প্রমোটার গিয়ে ভাঙচুর করা, সিমেন্ট বালি সাপ্লাই না না আমি বলছি এটা চেঞ্জ হয়ে যায়, না না এটা চেঞ্জ হয় না। আমি কেন বলছি, বাংলার অস্মিতার কথা বলে তো তখন বাংলার ইজ্জত বেড়ে গেছিল আর কি, তারা যখন এই কাজটা করেছিল। এখন বিষয় হচ্ছে, ঘরে যখন মাকে বলি দুটো ভাত দাও, মা কি গুনে গুনে দুটো ভাত দেয়? তো সংখ্যাটা একটা বলা হয়েছে। আমরা এই এসআইয়ের মাধ্যমে দেখেছি যে রাজারহাট, নিউ টাউনে বিভিন্ন বস্তি ফাঁকা হয়ে গিয়েছে। তারা কোথায় গেল? তারা হাওয়া হয়ে গেল দিনকে দিন, রাতকে রাত। তো সুতরাং যারা এখানে ছিল না তারাও এখন ফাঁকা হয়ে গিয়েছে। যে সংখ্যাটা এসেছে আস্তে আস্তে হবে। আর মুরগি আগে না ডিম আগেই তর্ক তো রয়েছে, যে বিএসএফ এর দোষ কিনা আমরা জানি। ভোটার তালিকায় কি করে নাম ওঠানো যায়, লোকাল কাউন্সিলর, লোকাল পঞ্চায়েতের কিভাবে সই করা হয়, এই যে ডিলিশন হয়েছে, সব থেকে সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষে বেশি ফলস আধার কার্ড কোথা থেকে পাওয়া গেছে? তার মানে আমার যেটা মূল প্রশ্ন ছিল মণিকাঞ্চন, সেখানে আপনি বলছেন এখনো পর্যন্ত কমিশন তার চূড়ান্ত তালিকা ঘোষণা করেনি, তাই নাম্বারটা 40, তাই তো? হ্যাঁ, কিন্তু এরা তো বলেছিল এফআরআরও তার মানে খুব একটা কিছু খুঁজে পেল না, এখনো তো লিস্ট দেয়নি ভাই। ভাই তুমি সুদীপ, তুমি অনলাইনে আছো, তোমার সময় আমি ইন্টারফেয়ার করিনি। তুমি অনলাইনে আছো, তোমার সময় ইন্টারফেয়ার করিনি, কারো কথাই শুনতে পারবে না দর্শকরা। আমি যেটা বলতে চাইছি, যে সারা ভারতবর্ষে ফলস আধার কার্ড, প্যান কার্ড কোথা থেকে পাওয়া যাচ্ছে? মধ্যমগ্রাম, বারাসাত, সোনারপুর, শিলিগুড়ি। এতে কি বাংলার সম্মান বাড়ছে? সারা ভারতবর্ষে যেখান থেকে ধরা হয়েছে, সেখান থেকে আধার কার্ড কোথা থেকে? মধ্যমগ্রাম থেকে পেয়েছে। এই যে ঠিকানা দিচ্ছে, দায়িত্ব তো সবাইকে নিতে হবে। সুদীপের একটা উত্তর নিশ্চয়ই থাকবে। সুদীপ, না আমি বলছি, উনি বললেন যে মা দুটো ভাত দাও, তাই বলে কি মা দুটো ভাত দেয়? শুভেন্দু অধিকারী বলেছেন 10 লাখ রোহিঙ্গার নাম বাদ যাবে, তা হিসেব মতো অন্তত 20 লাখ রোহিঙ্গার নাম বাদ যাওয়া উচিত ছিল। 20 লাখ রোহিঙ্গা এখানে আছেন হয়তো, যেটা বিজেপি বলেছে। তা সেইখানে দেখতে গিয়ে এখন আপাতভাবে দেখা যাচ্ছে 40 জন বিদেশি,
তাও তারা রোহিঙ্গা কিনা এখনো চিহ্নিত হয়নি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই আধার কার্ড, ভোটার কার্ড, আপনারা বললেন যে আধার কার্ড এমন একটা কার্ড তৈরি হতে চলেছে যেটা নাকি জাল করা যাবে না। আপনারা তো 2000 টাকার নোটও বলেছিলেন জাল করা যাবে না। তা মুন্দ্রা বন্দর থেকে গুজরাটে 2000 টাকার কত জাল নোট উদ্ধার হয়েছিল। তো আমি বলছি গোটা সিস্টেমটাই, আধার কার্ড যখন তৈরি হয়েছে আপনার বাড়িতে গিয়েও দেখবেন আধার কার্ডে লেখা আছে আমার আধার আমার পরিচয়। এই আধার কার্ডটাকেই আপনারা গ্রহণযোগ্য বলে মনে করছেন না। এই আধার কার্ডটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই আধার কার্ডটা আজকে বৈধতার প্রশ্নের মুখে। সুতরাং আপনারাই যে আধার কার্ডের গ্যারাকল করেছিলেন সেই আধার কার্ড আজকে আপনাদেরই গলার ফাঁস হয়ে বেশ, গেছে। আমরা এই আলোচনায় আসবো। সুতরাং বাংলার দিকে আঙুল বুঝতে তোলার পারছি। আগে নিজেদের সিস্টেমের ফেলিওরটাকে দেখা। তৃণমূলের এই দিকে আধার আঙুল কার্ড তুলছে, আমার বাংলার দিকে পরিচয়, তুলছে এই না। আধার কার্ডটা যেমন ভাবে ডুপ্লিকেট হচ্ছে, 2000 টাকার নোট, সেটাও অবশ্য একটা চিপ লাগানোর কথাও আমরা একসময় শুনেছিলাম, 2000 টাকার নোটের চিপ থাকবে। যাই হোক, সেই চিপ টিপের বিষয়ে পরে আসছি। আমরা এই যে পরিস্থিতিটা হয়েছে, আমরা প্রধান 2 রাজনৈতিক দল এ রাজ্যের, যুযুধান 2 শিবির, তাদের বক্তব্য আমরা শুনলাম। এবার বাকি যে 2 বিরোধী আছে, বাম এবং কংগ্রেস, তাদের বক্তব্য শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা দেখতে পাচ্ছি যে নাম বাদ যাওয়ার কথা এখনো পর্যন্ত রয়েছে, আজকে শুনানির শেষ তারিখ ছিল 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোবে। তাতে 64 লক্ষ নাম, বাংলায় যদি 7.5 কোটি ভোটার থাকে তার অন্তত 9% নাম বাদ যাচ্ছে। এবং যেটা বলা হয়েছিল বিরোধী দলনেতার পক্ষ থেকে, যে 5% নাম যদি বাদ যায় তাহলেই কিন্তু বাংলার বিধানসভা নির্বাচনে একটা বড় পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়বে। কংগ্রেস কি এই ধারণার সঙ্গে একমত? মানে এই যুক্তির সম্ভাব্যতা কতটা বলে আপনারা মনে করেন? না, যুক্তির সম্ভাব্যতা দেখো, এটা তো ম্যাথামেটিক্স। সিম্পলি তোমার 9% বাদ যাচ্ছে, এটা একটা ঘটনা, এবং সেটা হয়তো বাড়তে পারে কিংবা কমতে পারে, আমি জানি না বাড়বে বা কমবে। তার কারণ 28 তারিখে স্ট্র্যাটেজিক্যালি তুমি তখনই একটা পারভিউ করতে পারবে যখন তুমি কমপ্লিট একটা লিস্ট পাবে। তার কারণ হচ্ছে আমরা জানি ভোটার লিস্ট সবসময় হয় দ্য ওয়ে অফ ইনক্লুশন। আমরা এক্সক্লুশনটা হয় ইনসিডেন্টাল, অর্থাৎ কারো ডেথ হলো, আমরা রেকর্ড করলাম এবং তারপরে তাকে এক্সক্লুড করা হলো, জেনারেলি তাই হয়। বা ডাবল এন্ট্রি, এখন তো অনেক প্রশ্ন আছে, ফেক ভোটার ইত্যাদি ইত্যাদিগুলোকে সামনে তুমি এক্সক্লুড করলে, কিন্তু তোমার ম্যাটার অফ ইনক্লুশন সেক্ষেত্রে সেই ফিগারটা তুমি এখনও পাচ্ছ না। সেটা 28 তারিখে ডিক্লেয়ার করার পরে তুমি বুঝতে পারবে এক্স্যাক্ট ইলেকটোরাল ডেমোগ্রাফি প্লাস তার ভোটের পার্সেন্টাইল যে অঙ্ক, সেই অঙ্কটা কোথায় দাঁড়িয়ে আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার শাস্ত্র অনুসারে আমি 9% ধরে নিচ্ছি। আমাকে এটা বুঝতে হবে, 9% ভোটে যদি ইম্প্যাক্ট হয়, একটা রাজ্যে ব্যাপক রকম ইলেকটোরাল আলোড়ন হতে পারে, খুব স্বাভাবিক। এবং সেই আলোড়নের আলটিমেট কারণটাই হবে যে কিভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে 9% লেস ভোট হচ্ছে। আমি তোমাকে বিশেষভাবে বলছি 9% এক্সক্লুশন মানে 9% লেস ভোট হচ্ছে। এই 9% লেস ভোট যে ইম্প্যাক্ট পার কনস্টিটিউয়েন্সি হবে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বিজেপি, আমরা যেটাকে বলি দ্য স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স বা সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে, সেটা হয় তুমি সবকটা প্রিভিউ করবে তোমার অতীতকে, কিন্তু তোমার ক্যালকুলেটিভ মেথডটা হবে প্রেজেন্ট বা মডার্ন বা নোশনের সাথে, অর্থাৎ কোন প্রপেন্সিটিতে এগোচ্ছে। তোমাকে যদি আমি একটা কথা বলি, 2019-এ 18টা সিট আপনারা কি মনে করেন এতে তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়বে, চন্দনদা? এক্স্যাক্টলি আমি তোমাকে যে কথাটায় আসছি সেটা হলো যে এই ইম্প্যাক্টের সোজা এফেক্ট তুমি যদি বিজেপির কাছ থেকে, যেমন মণিশঙ্কর বলছে, প্রত্যেকেই বলছে যে বিজেপির প্রত্যেকে যে এখানে ইম্প্যাক্টটা তৃণমূলের বিরুদ্ধে যাবে। আমি তোমাকে এই প্রসঙ্গ এখানে বিশেষভাবে আনি, কারণ মনেই করা হচ্ছে এই মেকানিজমটা তৃণমূল তৈরি করেছে এবং সেখানে ফলস ভোটার বা ইত্যাদি এলিগেশনটা আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে পদ্ধতিতে এসআইআর হয়েছে তাতে আমাদের বিভিন্ন অভিমত আছে এবং আমরা এই এসআইআর এই প্রক্রিয়াতে আমরা অনেক বিরোধিতা করেছি। কিন্তু একটা জায়গায় তোমাকে আমি বলবো, আজকে যদি আলটিমেটলি ইনক্লুশন হয়, ধরো গতবার 38 লক্ষের ডিফারেন্স এই দুটো দলের মধ্যে মূল পাওয়ার টাসেলে, মানে গত 2021-এ, তাহলে দেখা যাচ্ছে 9% ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট। কিন্তু এটা বুঝতে হবে, বিজেপির সেই গ্রস, সেই স্ট্যান্ড, সেই সময় আর আজকে 5 বছর পরে তার যে মুভমেন্ট, সেটার সাথে তুমি পার্সেন্টাইল করতে পারবে না। সুতরাং এটা হবে কংক্রিট। আমি বলে দিই এখানে, এটা হচ্ছে তুমি যে হিসেবটা করছো বা আমরা করছি, এটা একটা কংক্রিট এরিয়াতে দাঁড়িয়ে আছে। কিন্তু এর যে ইমোশনাল কোশেন্ট যেটা আছে, ভোটারদের বিহেভিয়ার, সেটাকে অনুধাবন করতে না পারলে কিন্তু এটা ভুল হবে।
এই দেখা ভুল যাক, বার্তাও যায়। দেখা যাক, আমরা সেটার জন্য তো অবশ্যই অপেক্ষা করব। একই সঙ্গে আসবো এই বিষয় নিয়ে বিরোধী দলনেতার আরেকটি বক্তব্য। এখানে যেমন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 64,61,000 নাম বাদ যেতে চলেছে। বিরোধী দলনেতা বলেছিলেন প্রায় 1,10,00,000 নাম বাদ যেতে পারে, এবং সেটা হলেও তিনি বলেছিলেন যে সেক্ষেত্রেও বিজেপি আসবে ক্ষমতায়। আমি আকাশের কাছে আমার প্রশ্ন, যে যদি এই 64 লক্ষই থেকে যায় শেষ পর্যন্ত সংখ্যাটা, তাহলে কমিশন কি তৃণমূল কংগ্রেসের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে, নাকি যে কথাটা বলা হচ্ছিল বারবার যে অবৈধ ভোটার খুঁজে বার করতে ব্যর্থ হচ্ছে কমিশন, কোনটা ঠিক? সিপিএম কি মনে করে? যতক্ষণ না পর্যন্ত ফাইনাল লিস্টটা বেরোচ্ছে এবং সেই লিস্টটা দেখা যাচ্ছে যে কাদের নাম বাদ গেছে কি বৃত্তান্ত, তার আগে এই সম্পর্কে কোনো কথা বলাটাই ঠিক হবে না। কারণ একটা সংখ্যা বলা হচ্ছে, এই যে ধরুন যে সংখ্যাটা নিয়ে আপনারা বলছেন 64 লক্ষ, আমি দেখছিলাম এই বিজ্ঞাপনের মাঝখানে যে 2002 সালে পশ্চিমবাংলায় যখন এসআইআর হয়েছিল তখন কত নাম বাদ গিয়েছিল। বাদ গিয়েছিল প্রায় 30 লাখ, 28 লাখের বেশি, 29 লাখের কাছাকাছি। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে মনে হতে পারে স্বাভাবিক ভাবে যে তাহলে এবার প্রায় দ্বিগুণের বেশি নাম বাদ হচ্ছে। তাও ঠিক নয়, কারণ সেই সময় পশ্চিমবাংলার যা ভোটারের সংখ্যা ছিল, এখন পশ্চিমবঙ্গের ভোটারের যা সংখ্যা সেটাও প্রায় দ্বিগুণ না হলেও তার কাছাকাছি হয়েছে। এইবার তখন কি পার্সেন্টেজ ছিল সেটা আমি এক্ষুনি অঙ্ক করে বসিনি, কিন্তু মোটামুটি এই অঙ্কটা থেকে বোঝা যায় যে তখনও যে পার্সেন্টেজের নাম বাদ গিয়েছিল এখনো তার থেকে খুব বেশি সেই নাম হয়তো বাদ যাবে না, যদি আপনাদের বলা এই সংখ্যাটা, যেটা আপনারা কমিশন সূত্রে পাচ্ছেন, এই সংখ্যাটাই ফাইনাল হয়। এইবার রাজনীতি সবসময় তো অঙ্ক দিয়ে হয় না। এখন যে নাম বাদ গিয়েছে, যাদের নাম বাদ গিয়েছে তারা আগের বছর তৃণমূলকে ভোট দিয়েছে না বিজেপি ভোট দিয়েছে, আমিও জানি না, আপনিও জানেন না, শুভেন্দু অধিকারও জানার কথা না, তৃণমূলের জানার কথা নয়। কিন্তু আমাদের কথাটা হচ্ছে এই, যে আমরা চাই অবৈধ, ভুয়ো, মুক্ত ভোটার তালিকা। এই বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু যদি এর আগে বিহারে যেটা লক্ষ্য করা গিয়েছে, বা তার থেকেও বড় কথা আমাদের রাজ্যে বিরোধী দলনেতা সহ বিজেপির বিভিন্ন নেতার কথাবার্তা থেকে যে ইঙ্গিত পাওয়া গেছে, যদি এটা টার্গেটেড ডিস্ট্রাকশন হয়, যদি এটা টার্গেটেড ডিলিশন হয়, যদি দেখা যায় যে অনৈতিকভাবে অনিয়ম করে কিছু নাম বাদ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে মানুষ নিশ্চয়ই প্রতিবাদ করবেন, আমরাও প্রতিবাদ করব। ফলে লিস্টটা আগে লিস্টটা বেরোনো লিস্ট বেরোনোর আগে এই মুহূর্তে অভিমত রাখতে চাইছে না সিপিএম বা কংগ্রেস কেউই তেমন ভাবে। আমরা আজকে শুধুমাত্র যে এই তালিকার একটা পরিবর্তন হয়েছে তাই তো নয়, তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রক্রিয়াতেও বেশ কিছু বিষয় চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হলেও রাজ্য কমিশনের সংঘাতটা কিন্তু চলছেই। 17 ফেব্রুয়ারির মধ্যে 4 নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিয়েছে কমিশন। দিল্লি থেকে ফিরে আজ সকালে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে 8,505 জনকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। তবে শুভেন্দু অধিকারীর দাবি, কাজে অবহেলা দেখলে ডাইরেক্ট অ্যাকশন নিক নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর শুনানি শেষ, এবার শুরু যাচাইয়ের কাজ। স্ক্রুটিনি পর্ব শুরুর মুখেও রাজ্য কমিশন সংঘাত অব্যাহত। দিল্লির দাবি, নবান্ন সব নিয়ম ঠিকঠাক মেনে চলছে না। রাজ্যের এসআইআর এর কাজ নিয়ে আলোচনা করতে শুক্রবার ডেকেও পাঠানো হয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। সেখানেই নির্দেশ দেওয়া হয় বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভার 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 4 আধিকারিকের বিরুদ্ধে আগেই এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। তখন মুখ্য সচিব ছিলেন মনোজ পান্ত। ওই 4 আধিকারিকের বিরুদ্ধে 17 ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব। দিল্লি থেকে ফিরে এদিন সকালেই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব। এসআইআর স্ক্রুটিনির কাজ কিভাবে চলছে তার খোঁজ নেন তিনি। একই সঙ্গে নির্দেশ দেন নথি যাচাইয়ের জন্য যে 8,505 জনকে নেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণ দিতে হবে। সামনের সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। তার আগেই নিয়োগ প্রক্রিয়ার কাজ যথাযথভাবে সেরে ফেলতে চাইছে প্রশাসন। এসআইআর নথি যাচাইয়ের কাজ নিয়ে গতকালই রাজ্যের 7 জেলা শাসককে সতর্ক করে দিয়েছে জ্ঞানেশ কুমার। ভুয়ো নথির খোঁজ মিললে ভবিষ্যতেও সেই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ সেই সূত্র ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সাসপেন্ড করার অধিকার আছে কমিশনের, তবে ইলেকশন কমিশন কেন ডিরেক্ট অ্যাকশন নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অ্যাকশন দাবি শুভেন্দুর। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর ভিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাফ ইজ এনাফ,
এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। ইলেকশন কমিশনকে আমি বলবো অ্যাডভাইসারির মধ্যে আর থাকেন না, আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে, আপনার আইন আমাদের একদম জানা, আপনি অ্যাকশন স্টার্ট করুন। আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত, এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশন শুরু করার কার্যত ইআরও বদল থেকে শুরু করে তার যে সংবিধানের যে পাওয়ারগুলো রয়েছে 324 থেকে 329, স্পেশালি 324 থেকে 326, সেটা দিয়ে গেছে। এসআইআর প্রক্রিয়া চালুর পর থেকেই রাজ্য কমিশন সংঘাত চলছে। সংঘাত নিয়ে খোদ মুখ্যমন্ত্রী সওয়াল করেন সুপ্রিম কোর্টে। তড়িঘড়ি এই কাজ করতে গিয়ে কত প্রাণহানি হচ্ছে, কত বয়স্ক মানুষের সমস্যা হচ্ছে, তা নিয়ে সোজা সাপটা বক্তব্য রাখেন তিনি। পাল্টা কমিশন জানায়, বারবার বলা সত্ত্বেও এসআইআর এর কাজের জন্য পর্যাপ্ত সংখ্যক যোগ্য আধিকারিক দেওয়া হচ্ছে না। এরপরই ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দেওয়া হচ্ছে বলে জানায় রাজ্য। তবে দুদিন আগেই কমিশন জানায় ৬০০০ নাম পাওয়া গেছে, তারা সবাই গ্রুপ বি ক্যাডারের নয়। এই চাপানুতরের মধ্যেই মুখ্য সচিবকে নতুন নির্দেশ। ফলে এসআইআর শেষের পর্বেও দুপক্ষের দান চালাচালি চলছেই। কলকাতা টিভি। প্রথমেই আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহার কাছে। বারংবার এই যে যেখানে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে কথা বলে আসছেন, তারপরেও এই যে অসহযোগিতার অভিযোগ, এটা করার সুযোগ কেন দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে? যে এখানে বিরোধী দলনেতা বলতে পারছেন যে এবার পদক্ষেপ করা উচিত নির্বাচন কমিশনের, আর নির্বাচন কমিশন বলছে যে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল সেটা এতদিনেও দেওয়া হলো না, এবং তারপর একটা ১৭ই ফেব্রুয়ারির একটা এই যে ডেডলাইন স্থির করে দেওয়া হলো। এই সুযোগটাই বা কেন দেওয়া হবে? কেন দিতে এত অনীহা? এত এই তথ্যগুলো দিতে কি সমস্যা রাজ্য সরকারের? সুদীপ রাহা। বিরোধী দলনেতা যদি এখন ভুলভাল বকে, ওনার ভুলভাল কথার উত্তর দিতে হবে। এনসিসি লাগু হয়েছে রাজ্যে, আদর্শ আচরণবিধি লাগু হয়েছে, নির্বাচন কমিশন চাইবে আর কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে? এটা হয় নাকি? দিল্লির জমিদাররা বাংলার ফেডারেল স্ট্রাকচারকে বারবার আহত করতে চেষ্টা করেছে, কিন্তু আমরা বলছি আদর্শ আচরণবিধি তো বাংলা এখনো লাগু হয়নি, নির্বাচন ঘোষণা হয়নি। তা সেই জায়গা থেকে ইচ্ছে হবে কেউ কারোর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেবে, কেউ কারোর ইচ্ছে হবে চিফ সেক্রেটারিকে ডেকে পাঠাবে। সুতরাং আমি আপনাদের বলছি, নির্বাচন কমিশনের এই ভূমিকাটা দিল্লির জমিদারদের দলদাসের ভূমিকা। বিজেপির জমিদারি মানসিকতার প্রতিফলন নির্বাচন কমিশনের উপরে দেখা যাচ্ছে। অন্যান্য নির্বাচনের সময় আপনি যেটা বলছেন যে আর এখন নির্বাচন কমিশন চাইবে মুখ্য সচিবকে ডেকে পাঠাবে, এটা জমিদারি মানসিকতা। যদি জমিদারি মানসিকতা হয় তাহলে নন্দিনী চক্রবর্তী গেলেন কেন? না, নন্দিনী চক্রবর্তী শুধু ডেকে পাঠানো নয়, আমি বলছি শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে আপনি অ্যাকশন নিয়ে নিন, কিসের ভিত্তিতে ব্যবস্থা নেবে? রাজ্যে আদর্শ আচরণ বিধি এমসিসি লাগু হয়নি। আদর্শ আচরণ বিধি ভিন্ন, আর এটা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, আপনি নিশ্চয়ই এসআইআর শুনেছেন, প্রক্রিয়ার মধ্যে সেটা সুপ্রিম কোর্ট বললে তারপরে ব্যবস্থা নিতে হবে। যদি আদালত বলে তবে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসন চালাবে না। খুব পরিষ্কারভাবে শুনুন, শুভেন্দু অধিকারী কি বলেছে। রাজ্য প্রশাসনের বিষয়টা নয়, রাজ্য প্রশাসনের বিষয়টা নয় সুদীপ, আপনি বোধহয় ভুল বুঝছেন। যে কথাটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল সেটা আমি আপনাকে আবারও স্মরণ করিয়ে দিই। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে এসআইআর কে বাস্তবায়িত করতে সঠিকভাবে তার জন্য কমিশন যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা করতে পারে। ফলে এক্ষেত্রে তারা যে তথ্যটা চাইছে সেটা যদি রাজ্য সরকার না দেয়, কার্যত সেটা তো কমিশনের সঙ্গে অসহযোগিতা। আমরা ১ লক্ষের বেশি অফিসার দিয়েছি, ১ লক্ষের বেশি রাজ্যের সরকার অফিসার দিয়েছে যারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাহলে ১৭ তারিখের ডেডলাইনের প্রয়োজন হলো কেন? তাহলে ১৭ তারিখের ডেডলাইনের প্রয়োজনটা হলো কেন বলুন? যারা সেই ডেডলাইনের প্রয়োজন হলো কেন, যারা ডেডলাইনের জন্য কান্নাকাটি করেছেন তারা বলতে পারবেন। বেশ, আসবো মনিকাঞ্চন পালের কাছে, রাজ্য বিজেপির মুখপাত্র। বেশ সুদীপ, আমি শুনলাম, আমি আপনার কথা শুনলাম। বেশ, মনিকাঞ্চনের কাছে আমি আসবো। হ্যাঁ, এটা ভালো বললেন, কিন্তু রাজ্য বিজেপির মুখপাত্রই নির্বাচন কমিশনের হয়ে বলতে পারবেন, এটা একদম ঠিক বলেছেন। বিষয়ে যেটা দেখে মনে হলো যে বাংলায় একটা কথা আছে না, সেই যখন মন খসালি তবে কেন লোক হাসালি। মমতা ব্যানার্জি যা যা বলছে পরে সেই করে করতে, যদি বুকের পাটায় দম থাকতো প্রথমে এসআইআর ক্ষেত্রে বলেছিল কাগজ জমা দেবেন না, তো নিজেই কেন কাগজটা জমা দিলেন? যখন বলছে অফিসার দেবে না, তাহলে এখন কেন ৮৫০৫ অফিসার কেন দিচ্ছেন? তো সুতরাং বিষয় এখানে নয় যে এসআইআর নিয়ে ইস্যু হচ্ছে
বাংলায় 15 বছর যে অনুন্নয়ন চলেছে, যে কাটমানি চুরি তৈরি করেছে, ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 হয়েছে কাটমানির ক্ষেত্রে, যে সংখ্যাটা ওখানে তৃণমূলের প্রতিনিধি আরও ভালো বলতে পারবে, সেখান থেকে নজর ঘোরানোর জন্য মাত্র 7 কিলোমিটার দূরে আনন্দ, ওই যেখানে 30 জন মারা গেছে 27 জনকে পাওয়া যায়নি, সেখানে মমতা ব্যানার্জি যেতে পারলেন না, নাটক করে চলে গেলেন দিল্লিতে। অত দূরে যেতে পারলেন, ওখানে যেতে পারলেন না। তো সুতরাং মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি, আমি যদি ভুল না হয়ে থাকি, তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতহীনভাবে কোনো কাজ করেন না। তিনি সবসময় ক্যালকুলেশন করেন কোনটা করলে আমার রাজনৈতিকগতভাবে সুবিধা হবে, সেই কাজটাই করছেন। শুধু বাচ্চা ছেলে, এরা কতটুকু জানে পার্টি, কতটুকু জানে মমতা ব্যানার্জিকে? তো সুতরাং এরা এই কথাগুলো বলবে। এরা না জানে বলা হচ্ছে যে এসআইআর এর কাজে সব সময় নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে, এটা নিয়ম। যদি বুকের পাটায় দম থাকে দিত না 8505 জন, দেখতাম। এখানে গ্রুপ বি, গ্রুপ সি কে পাঠিয়ে দিয়েছে গ্রুপ বি এর কাছে। যেমনভাবে অশোকনগরে আমরা দেখেছিলাম, আমার এক ছোট্ট ঘটনা বলে শেষ করছি, যে আমার এক বন্ধু তার ছেলেকে ভর্তি করেছে অশোকনগর হসপিটালে। সকালবেলা উঠে দেখছে রাত্রেবেলা যে ছেলেটি ইঞ্জেকশন দিয়েছে, সকালবেলা সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। ঠিক এই কাজটাই মমতা ব্যানার্জি এখানে করেছে। সুতরাং একে দিয়ে ওকে দিয়ে আর বারবার যে সাসপেনশন করছে না বলা সত্ত্বে, মমতা ব্যানার্জি এটা দিচ্ছে, মেসেজ দিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে আমি শেষ কথা, আমার কথা শুনবে না দেবাশিস দরপর, আমার কথা শুনবে না, আমার কথা শুনবে রাজীব কুমার। আমি একবার সুদীপের কাছে আসি। একদম ঠিক বলেছেন আপনি, হ্যাঁ একদম ঠিক বলেছেন। বাংলায় স্যার শেষ কথা নয়, ম্যাডাম সুপ্রিম শেষ কথা। কোর্টের আরে মমতা ব্যানার্জি শেষ আসছি, কথা আসছি, নয়, মনিকাঞ্চন বাংলার এক মিনিট, জনগণ শেষ মনিকাঞ্চন কথা একটা নয়। বিষয় বাংলার আমি জনগণ শেষ আমি কথা। একবার একটু মনে করিয়ে দিতে চাই। 50 জনকে পুড়িয়ে মেরেছো, বেশ তারপরেও কথা বলছো। বেশ 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 এই শনিবার থেকে এই ইআরও এবং ইআরওদের কাজের মূল্যায়ন করে কমিশনকে রিপোর্ট পাঠাবেন রোল অবজারভাররা। আমি সুদীপ রাহাকে প্রশ্ন করছি যে এক্ষেত্রে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের যে 2000 সালের যে রায়টা রয়েছে, সেখানে বলা হয়েছিল যে শাস্তি দেওয়ার যদি মনে করে কমিশন, তাহলে তারা কিন্তু রাজ্য সরকারের উপর এক্ষেত্রে নির্ভরশীল নয়। কমিশন যদি কোনো পদক্ষেপ নেয়, তাদের নির্বাচনের ক্ষেত্রে, সেটা নির্বাচন পরিচালনা হোক আপনি বা আমাকে এসআইআর এর মতো 2026 সালে ক্ষেত্রে। 2000 সালে রায় দেখাচ্ছেন কেন? আমি বলছি এই কারণেই, এই রায়টাকেই কিন্তু শুনুন, হাতিয়ার আমরা করে কোর্টের কথাটা hearing গুলো বলছে মন দিয়ে শুনি। শুভেন্দু অধিকারী। আমাদের কাছে উই হ্যাভ এভরি মিনিটস, আমরা কোর্টের হিয়ারিং গুলো খুব মন দিয়ে শুনি। কোর্টের লাস্ট দিনও যা হিয়ারিং হয়েছে সেটার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, যা মিনিট, সমস্ত আমাদের কাছে আছে। আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলছি, এমসিসি লাগু হয়নি, সুতরাং কেউ চাইলে কোনো আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না। আর যদি মনে করেন যে দিল্লির জমিদারদের কথা এসব করবেন, তাহলে আবার কোর্টে নাজেহাল হতে হবে। আচ্ছা, এই জলপাইগুড়ি, মালদা, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, এই সমস্ত জেলাগুলোকে নিয়ে কমিশনের যে মূল্যায়ন, সেটাকে তৃণমূল কংগ্রেস কিভাবে দেখে? তাহলে নির্বাচন কমিশনের মূল্যায়নকে আমরা কিভাবে দেখবো? নির্বাচন কমিশনের চোখে তো বিজেপির চশমা, আর বিজেপির প্রতিনিধি এখানে বসে 50 জনকে কোথায় তৃণমূল কংগ্রেসের কেউ পুড়িয়ে মেরেছে, 1 নম্বর কথা, এটা বাংলার কেউ জানে না। 2 নম্বর কথা, এই বাংলায় বসে বড় বড় চিৎকার করা সহজ। 2025 সাল 24-এর নভেম্বর মাস থেকে 2025 সালের 18ই জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে 1 লক্ষ লোক নিখোঁজ। কোথায় গেছে তারা? বেশ বেশ, আমরা তৃণমূল অবনীতে কংগ্রেসের বলুন। বক্তব্য এবং বিজেপির বক্তব্য শোনালাম দর্শকদের। আসবো আবারও বাম কংগ্রেসের কাছে। এই ইস্যুতে আমি প্রথমে কংগ্রেসের কাছে জানতে চাইবো যে এই যে তৃণমূল কংগ্রেস খুব বলছে যে একটা জমিদারি মনোভাব, কংগ্রেসও কি সেই জমিদারি মনোভাবই দেখছে? দেখো, আমি এই শব্দটা হয়তো জমিদারি ব্যবহার করব না, কিন্তু আমরা বহুবার অ্যাকিউজ করেছি একেবারে এসআইআর শুরুর সময় থেকে। এবং শুধু তাই না, আমরা, তুমি সকলেই জানে এটা, রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ওপেনলি অ্যাজ লিডার অফ দি অপোজিশন জানিয়েছিলেন আমাদের কোথায় কোথায় রিজার্ভেশন আছে। দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং, আমরা একেবারে 4 তারিখ নভেম্বর মাস, যেদিন শুরু হলো এসআইআর পশ্চিমবাংলায়, আমরা মুখ্য নির্বাচনী কমিশনার পশ্চিমবাংলায়, তার সাথে দেখা করে 16 দফা দাবি দিয়েছিলাম এবং প্রথমতেই বলেছিলাম যে পরিকল্পনা করতে হবে সময়ের। আপনারা কিন্তু অপরিকল্পিত সময়ের ক্ষেত্রে একেবারে শুরু ছিল এটা পয়েন্ট, বারবার প্রমাণিত হয়েছে। আজকে 28 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া এই ফাইনাল লিস্টে, এটা বারবার প্রমাণিত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেক প্রশ্ন আছে, সেন্সাসের আগে কেন এটা হবে, আমার বক্তব্য এত কিছু না, চন্দন, কিন্তু আবার ইন্টারেস্টিং সুনির্দিষ্ট পয়েন্ট প্রশ্ন। হচ্ছে, ইন্টারেস্টিং পয়েন্টেই তোমাকে বলি, আমি একেবারে পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে আকাশ সঠিক তথ্য দিয়েছে। তুমি যে প্রসঙ্গটা তুললে, আকাশ সঠিক তথ্য দিয়েছে যে একটা সময় 2002
এর ম্যাপিংয়ে 4,56,00,000 ছিল টোটাল ভোটার সাইজ, এবং তাতে যদি 30 লক্ষর মতো বাদ যায়, আমি সেদিকে তাহলে যাচ্ছি না, সেটা যতটা বড় আমার factor সুনির্দিষ্ট নয়। প্রশ্ন। আজকে নির্বাচন কমিশন বলছে যে তারা যদি দেখে এই ধরনের ঘটনা, এই যে এতগুলো জেলার নাম বললাম, সেখানে জেলা শাসকদের এগেইনস্টে অ্যাকশন নেবে তারা, কিন্তু এখন অবধি অ্যাকশনটা নেয়নি। পরিষ্কারভাবে বলতে পারি নির্বাচন কমিশনের এখতিয়ারে এই এসআইআর এর ক্ষেত্রে তার রাইট আছে, অ্যাবসলিউট আমি রাইট। শুধু সেটা বলছি না, আমি বলছি রাইট আছে তো অন্য কথা। আপনারা কি মনে করেন যে এক্ষেত্রে রাজ্য প্রশাসনের নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে? দেখো, অসহযোগিতার প্রশ্নটা এখানে আসছে না এই কারণে, অসহযোগিতা তো অবশ্যই একটা কারণ, কিন্তু অসহযোগিতা এখানে আসছে না এই কারণে এই প্রশ্নগুলো বারবার প্রতিটা রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এটা উঠেছে, বাংলার ক্ষেত্রে আরো অর্থাৎ বেশিভাবে উঠেছে। আমি আমাদের তোমাকে রাজ্য আরেকটা কথা বলতে সরকার পারি, অসহযোগিতা এখানে বলে শেষ করছে না। করি, এখানে বলে না এটা অসহযোগিতার ব্যাপার নয়, এই প্রশ্নটা হচ্ছে একটা 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 গভর্নমেন্টাল মেকানিজম, তোমাকে এটা বুঝতে হবে আমি না? বুঝলাম। তো আমি সেখানে আসবো দাঁড়িয়ে কিন্তু আকাশ এটা করের একটা- কাছে। দুটি প্রশ্ন। এক হচ্ছে গিয়ে সিপিএম কি মনে করে এই যে বারংবার প্রশ্ন উঠছে রাজ্য সরকার অসহযোগিতা করছে কমিশনের এগেনস্টে, সেটা সম্পর্কে সিপিএম এর কি মূল্যায়ন? দুই, বিরোধী দলনেতা বললেন যে নির্বাচন কমিশনের সাসপেন্ড করার অধিকার রয়েছে, তারপরেও এখনো পর্যন্ত তো সাসপেন্ড করেনি, এই সাসপেন্ড কেন করেনি বলে মনে করে সিপিএম? প্রথমেই বলি একটা কথা, তৃণমূল আর বিজেপি প্রতিনিধি যতক্ষণ ধরে বলেছেন আমরা শুনেছি, তো ফলে আমাদের ক্ষেত্রেই যত তাড়াহুড়ো দেখালে একটু সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন এখানে জমিদারি মনোভাবের কথা উঠছিল, আমি বুঝতে পারছি না যে জমিদারি মনোভাব কেউ দেখালেই তার পাল্টা ভৃত্যের মনোভাব দেখিয়ে তাকে আবার দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হচ্ছে কেন। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবাংলায় আমি বেঁচে থাকাকালীন এসআইআর হবে না, আমি বেঁচে থাকতে, কিন্তু তিনি বহাল তবিয়াতে আছেন, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায়। এর সাথে আমরা দেখতে পেরেছি তৃণমূলের এমএলএ নেতৃত্বে ভাঙচুর হয়েছে, এইটাও দেখতে পেরেছি, যে বুঝতে পারলাম যে তৃণমূলের এমএলএ এর ভরসা নেই মুখ্যমন্ত্রীর উপর যে তিনি একটা কিছু ব্যবস্থা করবেন। আমাদের কথাটা হচ্ছে পরিষ্কার যে কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে রাজ্যে মুখ্যমন্ত্রী ইডির ঘেরাটপের মধ্যে থেকে ফাইল নিয়ে বেরিয়ে যায়, ইডির অফিসাররা ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকে, সেই তারা তাদের এজেন্সি তাদের সরকার তারা ব্যবস্থা নেবে, এইটা আশা করাটাই, এটা কে আশা করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের কথাটা হচ্ছে যে পশ্চিমবাংলায় একটা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া, ভোটার লিস্ট স্যানিটাইজেশনের কাজ, সেইটাকে নিয়ে তৃণমূল বিজেপি যে জায়গায় ব্যাপারটা নিয়ে যাচ্ছে, তাতে তাদের রাজনৈতিক লাভ হচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আকাশ, আপনি কি মনে তাদেরকে করেন লাইনে যে দাঁড়াতে এক্ষেত্রে হচ্ছে, রাজ্য তারা সরকার বুঝতে পারছেন অসহযোগিতা কি করছে? হচ্ছে আসলে। হ্যাঁ, আরেকবার রাজ্য সরকার কি অসহযোগিতা করছে বলে মনে করেন আপনি আকাশ? দেখুন, আমাদের মনে হওয়া দিয়ে তো কিছু এসে যায় না, যদি যারা আমি আপনার মনে করছেন হওয়াটাই তারা জানতে ব্যবস্থা চাইছি, নিচ্ছেন আসছে না কি কেন? যাচ্ছে আমি না এটাই সেটা বুঝতে পরের পারছি বিষয়। না। আপনার কথাটিকে আমি ভালো আরেকবার বলুন। বলছে আমি আপনার মনে হওয়াটাই জানতে চাইছি, সেটা মানুষের আসে যায় কিনা সেটা পরের বিষয়। এই মুহূর্তে এই শোতে আমি আপনার মতামতটা জানতেই আপনাকে ডেকেছি, বলুন আপনি কি মনে করেন? পশ্চিমবাংলায় যদি দেখা যায় একটা সুস্থ স্বাভাবিক কাজে তৃণমূলের এমএলএ নেতৃত্বে গিয়ে একটা সরকারি অফিস ভাঙচুর হচ্ছে, যে সরকার চালায় পশ্চিমবাংলার সরকার তাহলে এই সবাই যে যাবো তথ্য বুঝতে দেয়নি, পারছে এটা কি কে অসহযোগিতা? কে সহযোগিতা করছে। বেশ, আমি বুঝতে পেরেছি আপনার অবস্থান। আমি আসবো বিজেপির কাছে। বিজেপির কাছে আমার এটাই প্রশ্ন যে এখনো পর্যন্ত এমন কিছু বিশাল সংখ্যক লোক যে বাদ গিয়েছে, তারপরে এখনো পর্যন্ত কত অন্তর্ভুক্ত হয়েছে আমরা সেটা জানি না। সেখানে এসআইআর কে কেন্দ্র করেই আপনারা বলেছিলেন বাজিমাত করে দেবেন, সেটা কি সম্ভব হবে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে? বাজিমাতের কিছু বলিনি, যেভাবে ফলস ভোটার দিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এসআইআর হলে নাম বাদ যাবে সেটা আমরা বলেছিলাম, সেই নাম বাদ গেছে, এই জন্য তৃণমূল কংগ্রেসের মাথা ঠিক না। না কি হলো না দরকার নেই, একটিও অবৈধ ভোটার থাকবে না, আর একটিও বৈধ ভোটার বাদ যাবে না, এটা আমাদের লাইন ছিল, তখনও ছিল, এখনো আছে, আগামীকালেও থাকবে। আমাদের তো মাথা খারাপ হয়নি, খারাপ হয়ে গেছে মমতা ব্যানার্জি, যেভাবে উনি দৌড়াদৌড়ি করছেন, ও কোর্টে গিয়ে বারবার বিচারক শান্তভাবে একজন চিফ মিনিস্টারকে যেভাবে বকাঝকা করছেন, তারপরে উনি চিৎকার করছেন নতুন ইমেজ দরকার না, আমি আসবো সুদীপ ডক্টর রায়ের কাছে, ইমেজ 30 সততার সেকেন্ডের ইমেজ উত্তর চলে চাইবো। গেছে, সুদীপ, এখন 30 উকিল ইমেজ সেকেন্ডের উত্তর। দরকার। দেখুন, এই মনিদার সম্ভবত উত্তর চব্বিশ পরগনা বাগদা বসিরহাটের কথা বলছিলেন একটু আগে। আমি জানি না উত্তর চব্বিশ পরগনা বাগদা বসিরহাটে যে 61% মতুয়া সম্প্রদায়ের মানুষকে ওরা কার্যত ভোটের লাইনে দাঁড় করিয়ে যে হয়রানির শিকার করেছে, তা ওরা মনে করে কিনা, যে বিজেপি নিশ্চয়ই মনে করে বা নির্বাচন কমিশন মনে করে যে তারা বিদেশি, তাই তাদেরকে এই হয়রানির শিকার হতে হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে তারিখটা দিয়ে এই যে এসআইআর করে দিয়েছি, বাজিমাত হয়ে যাবে,
আমরা এসআইআর পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বলছে। তো আজকে ধরুন এই 14ই-14ই ফেব্রুয়ারি 2026, আপনি 14ই মে 2026-এ কলকাতা টিভি আরেকটা শো করবে, সেখানে নিশ্চিতভাবে বিজেপির প্রতিনিধিকে আনবেন এবং আপনি সঞ্চালক হিসেবে থাকবেন। আপনারা লিখে রাখুন যে তৃণমূল কংগ্রেস অন্তত 225-এর বেশি আসন নিয়ে আগামী চতুর্থবার ক্ষমতায় আসবে দেখা এবং যাক আমাদের লক্ষ্য সেদিকে আমরা বিজেপিকে দেখবো যে 26-এ আগামী আটকে দিনে দেওয়া। কি রেজাল্ট হয়। আমাদের আজকের আলোচনা একেবারেই সময় শেষ এবং সেখানে এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেস তারা এখনো পর্যন্ত 28শে ফেব্রুয়ারির জন্য ওয়েট করছে। ঠিক কি রেজাল্ট জানায় নির্বাচন কমিশন চূড়ান্তভাবে, তো সেটা দেখেই তারা পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে, কিন্তু তারা খানিকটা এটা মত প্রকাশ করছে যে খানিকটা হলেও অসহযোগিতা আছে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন চন্দন ঘোষ চৌধুরী, মণিকাঞ্চন পাল, সুদীপ রাহা, আকাশ কর। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।